আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা মোতাহার হোসেন চৌধুরী রচিত শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পড়ব। প্রথমে আমরা লেখক পরিচিতি পড়ে নেই, কারণ লেখক পরিচিতি থেকে অনেক বহুনির্বাচনী প্রশ্ন থাকে। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কুমিল্লায়। কত সালে? 1903 সালে। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। পৈতৃক নিবাস কোথায় ছিল? পৈতৃক নিবাস বাবার বাড়ি। বাবার বাড়ি ছিল নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। বলছেন পাশ করার পর তিনি কি করেছিলেন? বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক নিযুক্ত হন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কোন পত্রিকা? শিখা পত্রিকা। এটি কোথা থেকে প্রকাশিত হতো? ঢাকা থেকে। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। কিসের প্রকাশ ঘটে তার লেখায়? মননশীলতা ও চিন্তার। তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। এটা দেখো, প্রমথ চৌধুরীর রচনা আমরা পড়েছি। কি রচনা পড়লাম এর আগে? বই পড়া। বলছে তার যে এই যে গদ্য, সেই গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাবটা দেখা যায়। তার প্রবন্ধ সংগ্রহ সংস্কৃতি কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। তার ওই যে প্রবন্ধ গ্রন্থ, তিনি মূলত প্রবন্ধ গ্রন্থই রচনা করেছেন। সেটা বলছে সংস্কৃত কথা, একটা প্রবন্ধ গ্রন্থের নাম। সেটা বাংলা সাহিত্যে মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন। আচ্ছা, তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয়। কোন গ্রন্থটি মৃত্যুর পর প্রকাশিত হয়? এই যে তার সংস্কৃত কথা প্রবন্ধ গ্রন্থ। সভ্যতা ও সুখ তার দুটি অনুবাদ গ্রন্থ। সভ্যতা এবং সুখ, সভ্যতা একটা ভিন্ন, সুখ আরেকটা ভিন্ন। এই দুইটা হচ্ছে তার অনুবাদ গ্রন্থ, অন্য ভাষা থেকে তিনি বাংলায় অনুবাদ করেছেন। 1956 সালের 18 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। আচ্ছা, আমরা এবার মূল প্রবন্ধে প্রবেশ করি, পড়া শুরু করি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। দেখো, শুরুতেই তিনি কি বলছেন? মানুষের জীবনের কথা তিনি সারা প্রবন্ধ জুড়েই বলেছেন। প্রথমেই বলছেন মানুষের জীবনটাকে তিনি কি করেছেন? দুই ভাগ করে ফেলছেন, এবং সেটাকে দুই ভাগ করে কি বলছেন? দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। জীবসত্তা সেই ঘরের নিচের তলা। জীবসত্তা কি বলো তো দেখি? এই যে আমরা খাই দাই, জামা কাপড় পরি, আর কি আমাদের দৈনন্দিন জীবনযাপন যেটা, সেটা হচ্ছে জীবসত্তা। সেই জীবসত্তাকে বলা হয়েছে নিচের তলা, নিচের তলার ঘর। যেহেতু দুই তলা বলছে, নিচতলার ঘর কোনটা? জীবসত্তা। আমাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা, দৈনন্দিন কাজকর্ম যেটা, সেটা হচ্ছে জীবসত্তা। প্রয়োজনীয় খাবার দাবার, বস্ত্র, এইসব জীবসত্তা। এইসবের প্রয়োজন মিটলেই জীবসত্তার প্রয়োজন মিটে যায়, আমরা এটা মনে করি। আর মানব সত্তা বা মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা। তাহলে দুই তলা ঘরের সাথে মানুষের জীবনকে তুলনা করেছেন। নিচতলার ঘর হচ্ছে জীবসত্তা, আর উপরতলার দোতলার ঘরটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। মানব সত্তা বা মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হচ্ছে মানুষের মানবীয় গুণাবলী, মানুষের ভালো গুণগুলো হচ্ছে মনুষ্যত্ব বোধ।
জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এই যে আমাদের দুইটা ঘর, একতলার ঘর জীবসত্তা, দুই তলার ঘর হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তায় শুধু আমরা কি খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো, জীবের যে সমস্ত চলাফেরা কাজকর্ম, সেগুলোই হচ্ছে জীবসত্তা। জীবসত্তার নিচতলার ঘর থেকে এই মানব সত্তায় উন্নীত হওয়ার জন্য কি বলছেন, দোতলায় ওঠার জন্য লেখক কি বলছেন, মই হিসেবে শিক্ষাকে দিয়েছেন। যে এই যে নিচতলার ঘর থেকে উপরতলায় ওঠার জন্য আমাদের শিক্ষা লাগবে, মনুষ্যত্ব অর্জন করার জন্য শিক্ষা চাই। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। এই যে বলছে শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। বলছে জীবসত্তার ঘরেও কি শিক্ষা কাজ করে, সেটা হচ্ছে শিক্ষা। জীবসত্তার ঘরেও শিক্ষা কাজ করে। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলে তার অন্যতম কাজ। এই যে ক্ষুধ পিপাসার মানবিক করে তোলে, ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। ক্ষুধ পিপাসা মানে কি, এই যে অন্নাহার, খাওয়া দাওয়া, এই ব্যাপারটাকে মানবিক করে তোলা হচ্ছে শিক্ষার কাজ। এখানে খাওয়া দাওয়াকে আবার মানবিক কিভাবে করে তোলে? অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারেও মানবিকতা আছে। তোমার ঘরে মা খাবার রান্না করলো, খাবারে ভুলবশত বা কোনো রকমভাবে বাতাসে উড়ে আসুক, ধুলার সাথে আসুক, কোনো রকমভাবে বাই চান্স একটা চুল চলে আসছে, তখন কি করলা? খাবার বাটি উল্টাই দিলা। এটা কি ঠিক হইল? ঠিক হয় নাই। ঠিক হয়েছে না, কারণ ওইটা মার কারণে নাও হইতে পারে, বাতাসে এইভাবে সেভাবে নানানভাবে সেটা আসতে পারে। অথবা তরকারিতে লবণ কম হয়েছে, তরকারি স্বাদই হয় নাই কোনো না কোনো কারণে, স্বাদই হয় নাই, খাবার প্লেট উল্টে দিলা। এটা অমানবিক না? অবশ্যই অমানবিক। মা যখন রান্না করে সে কিন্তু চায় ভালো করেই রান্না করতে। মা কেন, যেই রান্না করে সে চায় যে আমি কষ্ট করছি, একটু ভালোভাবেই করি, কিন্তু তারপরেও অনেক সময় বিশেষ একটু ওলটপালট হতেই পারে, হয়ে যায়। এই বিষয়টাকে যদি আমরা জটিলভাবে নেই তাহলেই সেটা কি হয়ে যায়? অমানবিক হয়ে যায় না? অমানবিক। এখন এই জন্যই কিন্তু এটা বলছে, আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তোমরা খেয়াল করে শোনো। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ, তারটা হচ্ছে শিক্ষা। বলছে এই যে ক্ষুধ পিপাসা, আমাদের খাওয়া দাওয়া, জীবনযাত্রাটাকেও মানবিক করা, এর মধ্যেও মনুষ্যত্ব বোধের সৃষ্টি করা, জাগরণ করাও কিন্তু শিক্ষার কাজ। যার ভিতরে শিক্ষা নাই সে কিন্তু এইসব কাজ অহরহই করবে, এই সমস্ত ভুল ভ্রান্তি অহরহই করবে। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। বলছে যে জীবসত্তার ক্ষুধ পিপাসার যে মানবিক ব্যাপার, তারপরেও সবচেয়ে বড় কাজ হচ্ছে শিক্ষার মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ জাগ্রত করা। এই যে তুমি গল্পটা পড়েও কিছু না কিছু তুমি জ্ঞান অর্জন করবে না, বুঝতে পারবে না, নিজের ভিতরে কিছু না কিছু বিন্দু পরিমাণ হলেও তো চেঞ্জ আসবে না? শিক্ষা মানুষের আচরণের পরিবর্তন করে, এটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আচ্ছা, অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি প্রয়োজনীয় দিকও আছে। বলছে শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। এর শুধু সবই যে প্রয়োজন তা না, অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। বলছে কিভাবে জীবনকে ভালোভাবে উপভোগ করা যায়। একজন অসৎ লোক, মনে করো একজন যে অন্যের জিনিস ধরে না বলে ধরে নিয়ে খায়, কারো জিনিস না বলেই নিয়ে চলে যায়, সেই ব্যক্তির যে জীবন উপভোগ আর একজন শিক্ষক অথবা একজন ডাক্তারের জীবন উপভোগ কি এক জিনিস? কখনোই না। সে কি পালিয়ে
প্রথমজন যে অন্যের জিনিস না বলেই ধরে, অন্যের জিনিস না বলেই নিয়ে চলে যায়, সে কি সবসময় পালাই মনোভাবের মধ্যে থাকে না, ভয়ের মধ্যে থাকে। আর একজন শিক্ষক বলো, একজন চিকিৎসক বলো, একজন ইঞ্জিনিয়ার বলো, তার জীবনের উপভোগ করার ধরন কিন্তু ভিন্ন। আচ্ছা দেখো, সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। মনের মালিক হয়ে কল্পনা, অনুভূতি আর কল্পনার রস আস্বাদন করে কিন্তু এটা বেশিরভাগ সময় কি লেখকরা, আর করে পাঠকরা, যারা সেই লেখাটা পড়ে। একজন লেখক কি মনের অনুভূতিকে, তার মনের অনুভূতিকে, চিন্তা চেতনাকে কল্পনার রস মিশিয়ে সেই বইয়ে, পাঠ্য বই বলো বা পাঠ্য বইয়ের বহির্ভূত গল্পের বই বলো, কবিতার বই বলো, সেখানে প্রকাশ করে। আর পাঠক যখন সেটা পড়ে, সেও কিন্তু সেই অনুভূতির অংশীদার হয়। শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খলা জীবসত্তার ঘটি এমন বিশৃঙ্খল হয়ে আছে বলে। কি বলছে দেখো, কঠিন কথা কিন্তু এখানে প্রতিটা লাইনে কঠিন কঠিন কথা। শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা। বলছে শিক্ষার অনেকেই শিক্ষা গ্রহণ করার পরও কি ভালোভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে না, ভালো কিছু শিখতে পারে না। ও নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। এই যে আমাদের জীবসত্তা, খাওয়া পড়া, এগুলো নিয়ে কি অনেককে সারাক্ষণই ব্যতিব্যস্ত থাকতে হয়। তার কি মনুষ্যত্ব আলাদাভাবে শিক্ষা গ্রহণ করে মনুষ্যত্ব অর্জনের সময় আর থাকে না। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। এই যে উপরের তলার শিক্ষার মই বেয়ে যে সে মনুষ্যত্বর ঘর পর্যন্ত পৌঁছবে, সেটা তার মনেই আসে না। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী, এটা খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি লাইন। অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। অর্থ চিন্তার নিগড় কি, কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে আজকে চাল কিনবো, ডাল কিনবো, এই চিন্তা কিন্তু আমাদের দেশের কি কত শতাংশ হবে মানুষ, প্রায় অর্ধেক মানুষেরই এই চিন্তা, অর্ধেকের বেশি। এখন দেশ অনেক উন্নত হয়েছে, উন্নয়নশীল দেশে আমাদের দেশে পরিণত হয়েছে, তারপরও কিন্তু 2/3 লোকের এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এর চিন্তাই অধিক সময় জীবনের পার হয়ে যায়। কিচ্ছু করার নাই, কি করবে, লেখাপড়া শিখে নাই যে বড় চাকরি বাকরি করবে, বা লেখাপড়া শিখলেও ভালোভাবে পাশ করতে পারে নাই যে ভালো চাকরি পাবে। কাজেই তাদের ওই খাওয়া পড়ার আর বাসস্থানের জোগাড়েই জীবন অতিবাহিত হয়ে যায়। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উৎক্ষিপ্ত হচ্ছে, চাই চাই আরও চাই। এখানে আবার দেখো লেখক কি বলছেন, যে শুধু দরিদ্র শ্রেণীর লোকের মধ্যেই না, উপর শ্রেণীর, ধনী শ্রেণীর, শিক্ষিত শ্রেণীর লোকের মধ্যেও কি এটা আমরা দেখতে পাই। এই যে চাওয়া পাওয়ার যে হিসাব, এটা তাদের মধ্যেও কম না, শিক্ষিত জনের মধ্যে। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়। এখন বলছে, তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ যদি মুক্তি না পায়, তাহলে অর্থ সাধনাই জীবন সাধনা নয়। তাহলে অর্থ সাধনা মানে ওই টাকা ইনকামই তাদের জীবন সাধনা যে না, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফলাতে পারবে না। এখানে বলা হয়েছে যে ওই যে অর্থটাই যে মানুষের জীবনে বড় কিছু না, সেটা যদি মানুষ না বুঝতে পারে, তাহলে তো শিক্ষা অর্জন করে মনুষ্যত্ব পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে 2-1টি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে। বলছে তাহলে শিক্ষা কি একেবারে হয়ে যাবে, কুঞ্চিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, সীমাবদ্ধ ক্ষেত্রে পরিণত হবে শিক্ষাটা। অল্প কিছুজন মানুষ যদি বুঝতে পারে এবং তারা যদি শিক্ষা অর্জন করে, তাহলে শিক্ষার আসল উদ্দেশ্যটি কি
অল্প কিছু মানুষ যদি উপলব্ধি করতে পারে, কিন্তু বেশিরভাগ লোকে যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। বলছে বেশিরভাগ লোক অন্ধকারেই থেকে যাবে। তিমির অর্থ অন্ধকার, যে তিমিরে যে অন্ধকারে রয়েছে সেই অন্ধকারেই থেকে যাবে। শিক্ষার আলো মনুষ্যত্ব বোধ তাদের কাছে পৌঁছবে না, তারাও মনুষ্যত্ব বোধের ধার কাজ দিয়ে ঘেঁষতে পারবে না। এর জন্য আমাদের ওই খাওয়া পড়া সারাক্ষণ খেতে পারলাম না, পড়তে পারলাম না, এই না করে কি করতে হবে, ওই অল্পর মধ্যে জীবসত্তাটাকে অল্পের মধ্যে সন্তুষ্ট রেখে তোমার শিক্ষা অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। শিক্ষা অর্জনের জন্য টাকা পয়সা ব্যয় করতে হবে, তাহলেই না তুমি শিক্ষা অর্জন করতে পারবে। তাই অন্য চিন্তার নিগড়ে থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। বলছে তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। আচ্ছা কি বলছে লেখক দেখি আমরা। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। বলছে লেখকের সময়ের কথা বলছে, তার চারপাশের পারিপার্শ্বিক অবস্থার কথা বলছে, যে তখনকার দিনে আস্তে আস্তে মানুষ কিছুটা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে তিনি অভিনন্দন জানিয়েছেন। কিন্তু লক্ষ্য যদি স্থির না থাকে, লক্ষ্য সম্বন্ধে যদি তারা সচেষ্ট না হয় যে না আমার অত দূর পথ যেতে হবে, এবার সেটা যেভাবেই যাই আমার যেতে হবে, ওই পথ যদি তার নির্ধারিত থাকে এবং সেই লক্ষ্য পর্যন্ত সে পৌঁছায়, তবেই না তার সেই আশা পূরণ হবে। আর সেই পথে যেতে যেতে সে যদি ক্লান্ত হয়ে নানা কারণে পথে বিঘ্নতা দেখে পথে মাঝখানেই সে স্থির হয়ে যায়, তাহলে তো তার আশা পূরণ হবে না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, দেখো এখানে ইম্পর্টেন্ট লাইন, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু। কারারুদ্ধ কাদেরকে বলা হচ্ছে? অনেকেই আছে ঘরে বসে খাচ্ছে, ভালো ভালো খাবার পাচ্ছে, ভালো ভালো পোশাক পাচ্ছে, ভালো জায়গায় থাকতে পাচ্ছে, তাদেরকে এখানে কারারুদ্ধ। তারা ওই ভালো কাপড় পরে ভালো খাবার খেয়ে যে অবস্থায় আছে আর কি, বন্দি অবস্থায়, তাদের বাইরের জগতের সাথে কোনো পরিচয় নাই, লেখাপড়ার সাথে কোনো পরিচয় নাই, মূল্যবোধ কি তারা সেটা জানে না, কোনো কিছুই জানে না, শুধু খাচ্ছে, ভালো ভালো খাচ্ছে, এতেই তারা তৃপ্ত, ওই কারারুদ্ধ বন্দি মানুষের মতো। বলছেন সে মানুষের মূল্য কতটুকু। এবার দেখো কি বলছেন লেখক, প্রচুর অন্নবস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। এই যে এখানে আমি আগেই বলে ফেলছি যে ভালো ভালো খাবার পাচ্ছে, ভালো ভালো জামা কাপড় পাচ্ছে, তাহলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ মানে বাইরের জগতের সাথে জীবনের সাথে তাদের কখনো কোনো পরিচয় নাই, তাতেও তাতে ক্ষোভ নাই, ওই কারাগারকেই স্বর্গতুল্য মনে করছে, যেখানে আছে স্বর্গতুল্যই ভাবছে। যেমন আমাদের ঘরের মায়েরা অনেক সময় তারা সারা দিন কাজ করে, ভালো ভালো রান্না করে, ভালো ভালো খায়, তারা কিন্তু মাসে একদিন কেন বছরে একদিনও বাড়ির বাইরে যেতে পারে না। তারপর সমাজ গঠনে দেশ গঠনে তাদের কোনো ভূমিকা থাকে না, কারণ তারা রান্নাবান্না করে খেয়ে দিয়ে সন্তান লালন পালন করে তারা জীবনের সকল স্বাদ আহ্লাদ পূরণ করে ফেলে। বাইরের জীবন জগৎ সাথে তাদের পরিচয় নাই, তারা দেশ সমাজের জন্য কিছুই করতে পারে না, কিন্তু তারা কিন্তু তাতে কি বিন্দু মাত্র মনে কষ্ট নাই, কারণ ওই কারাগার জীবনই তাদের কাছে স্বর্গতুল্য। অনেক ভালো আছে, স্বামী অনেক টাকা পয়সা ইনকাম করে এনে দেয়, অনেক স্বর্ণ অলংকার পরে সারাদিন ভালো ভালো পোশাক পরে খাওয়া দাওয়া ভালো ভালো করে, ছেলে মেয়ের যত্ন নেয়, এই করে তারা সেটাকেই স্বর্গতুল্য মনে করে। কিন্তু তাই বলে যে সে সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বলছে তাই বলে সেটা কিন্তু সত্যই স্বর্গ নয়। স্বর্গ সুখ কখন লাভ করা যায়? যখন তুমি মানুষের উপকার করতে পারবে, মানুষের জন্য কিছু করতে পারবে, সেটাই কিন্তু তোমার স্বর্গ। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। বলছে যারা জগৎ জীবনের সাথে পরিচিত তারা কিন্তু ওইভাবে তাদেরকে তোমরা বন্দি করে রাখতে পারবা না। আর বন্দি করে রাখতে গেলেও সে কী করবে? অসুস্থ হয়ে যাবে, তার পক্ষে স্বাভাবিক জীবনযাপন সম্ভব না।
এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। বলছে ওই স্বর্গ কারাগার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে সে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? বলছে আকাশে বাতাসের ডাকে যে পাখি আকুল হয়ে থাকে সে কি ভালো ভালো খাওয়া দাওয়ার জন্য খাঁচায় বন্দি জীবন লাভ করতে চাইবে? কখনোই না। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এই লাইনটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। আচ্ছা, এরপর দেখি চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। বলছে মানুষ যদি নিজের চিন্তা করতে না পারে, নিজের বুদ্ধি দিয়ে কিছু করতে না পারে, আত্মপ্রকাশ নিজেকে যদি প্রকাশিত করতে না পারে, সব সময় ভয়ের মধ্যে আত্মগাম্ভীর্যের মধ্যে থাকে, তাহলে সেখানে কি মুক্তির স্বাদ নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। বলছে মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধান তো সেটা করতেই হবে, মানুষ না খেয়ে পড়ে তো আর বাঁচতে পারে না, এটা কখনোই সম্ভব না। কিন্তু ওই অন্ন বস্ত্রের সমস্যার সমাধান করতে হবে কি মানুষের মুক্তির দিকে লক্ষ্য রেখে। এই মুক্তি কিসে দিতে পারে? শিক্ষা, মানুষের শিক্ষার দিকে লক্ষ্য রাখতে হবে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। দেখো এটা ওই গুরুত্বপূর্ণ লাইন। বলছে ক্ষুধ পিপাসা মানে কি? খাবার দাবারের কথা বলা হয়েছে। মানুষ মাত্রই খেতে হবে, না খেলে সে সুস্থ থাকবে না, বাঁচতে পারবে না। মানুষ মাত্রই পোশাক আশাক লাগবে, তারপরও যতটা প্রয়োজন তার বাইরে যাওয়ার কোনো দরকার নাই। প্রয়োজন মিটিয়ে তারপর বাকি অর্থ দিয়ে কি শিক্ষার ব্যবস্থা করতে হবে। জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম, সেটা তাকে মনে রাখতে হবে। শুধু খাওয়া দাওয়া করলেই হবে না, একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। বলছে ওই যে একটা বড় লক্ষ্যর দিকে দৃষ্টি রেখেই, মানে আমি বা আমার ছেলে বা আমার ভাই আমার বোন তাকে কি আমি এত দূর পর্যন্ত লেখাপড়া করাবো, তাহলে তার পরিকল্পনা সেভাবেই হবে, তার জন্য সেভাবেই পয়সাপাতি খরচ করতে হবে। সেই চিন্তা ভাবনা করে তোমার অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হবে। অন্ন বস্ত্র অল্প খেলেও হয়, অল্প কি সীমিত খরচের মধ্যেও করলে হয়, অনেক অঢেল খরচের মধ্যেও করলেও হয়। তাহলে যার আয় যেমন সেই অনুযায়ী সে অন্ন বস্ত্রের ব্যবস্থা করে শিক্ষার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। ওই যে কথা আমি আগেই বলে ফেলছি যে একটা অন্ন বস্ত্রের একটা সাইড থাকবে, কিছু অর্থ থাকবে অন্ন বস্ত্রের জন্য আর কিছু অর্থ থাকবে শিক্ষা লাভ করার জন্য। তা না হলে কি সে মনুষ্যত্বের ধার কাছে তো ঘেঁষতে পারবে না, মানুষ তো তাকে হতে হবে। এ উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। বলছে এই দুইটারই, একতলা ঘর দোতলা ঘর দুইটার প্রতি আমাদের নজর রাখতে হবে, তাহলে মানুষের জীবনের কি উন্নতি হবে। না খেয়ে শুধু লেখাপড়ার পিছনে ছুটলে তো আবার লেখাপড়া হবে না। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু খাবার পিছনে সকল কিছু ব্যয় করলেও কি কোনো জীবনের কোনো সুফলতা আসবে না। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলেও সুদীর্ঘ সময়ের দরকার। বলছে শিক্ষার উপর যদি তুমি নির্ভর করো, শিক্ষার সুদীর্ঘ সময়ের দরকার কেন? সেই একটা বাচ্চা সেই নার্সারি 1, 2, 3 এইরকম কি সে এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, তারপর উচ্চ শিক্ষা গ্রহণ করে, এর জন্য তার কত সময়ের ব্যাপার, এর মধ্যে তো তার কোনো ইনকাম নাই, অর্থের কোনো জোগাড় নাই, আছে কি? সে একেবারে শেষ সময় পাশ করার পর একটা চাকরি যদি হয় তখন তার ইনকাম। এই জন্য বলা হচ্ছে যে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলেও অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে
থাকতে পারে। বলছে মনুষ্যত্বের স্বাদ যদি, মানবিকতার স্বাদ যদি মানুষ না পায়, ভালো মানুষ যদি না হতে পারে, ওই অন্ন বস্ত্রের কি বেড়াজালে পড়েই সে আটকে থাকবে, সেখান থেকে আর তার মুক্তির উপায় নাই। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। আবার কেউ লেখাপড়া শিখে মনুষ্যত্ব বোধ অর্জন করেছে ঠিকই, কিন্তু ওই অন্য চিন্তাটা তো সে বাদ দিতে পারবে না। অন্য চিন্তা, অন্ন বস্ত্রের চিন্তা তার সব সময় থাকবে, তবে সেটা যেন অধিক না হয়, সেটা যেন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে না যায়, সেটা সবার খেয়াল রাখতে হবে। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার ওপর থেকে টানতেও হয়। দেখো কি বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কোনো ভারী জিনিসকে যখন উপরের দিকে তোলে, এটা তোমরা কখনো দেখেছো কি না আমি জানি না, সুযোগ হলে দেখে নিও, বা নিজেরাই কোনো একটা ভারী জিনিসকে তোলার চেষ্টা করে দেখো। কোনো ভারী জিনিসকে তুলতে হলে কি করতে হয়, নিচে থেকে কিন্তু তাকে ধাক্কা দিতে হয়, ঠেলা দিতে হয়, আবার উপর থেকেও সেটাকে দড়ি বেঁধে টানতে হয়। শুধু নিচে থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। বলছে শুধু নিচে থেকে যদি ঠেলো, সেটা যতটা তোমার প্রয়োজন ততটা উপরে উঠবে না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই ওপর থেকে টানা। বলছে মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা মানুষকে সেভাবে উপরের দিকে, উপর থেকে টানে, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচে থেকে ধাক্কা দেয়। সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কিন্তু এটা, সেটা কি করে, নিচে থেকে ঠেলা দেয় আর উপর থেকে শিক্ষা তাকে টেনে তুলে। অনেকে মিলে খুব জোরে ওপরের থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর উঠানো যায় না। বলছে অনেকজন মিলে যদি ধাক্কাধাক্কি করে, সেটা হয়তো নিচে থেকে ঠেলে উপরে উঠিয়ে দিল, কিন্তু বেশি দূর কিন্তু সেটা যায় না। তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব। বলছে আপ্রাণ চেষ্টা লাগবে এই উন্নয়নের জন্য। শুধু কি ছেলে খেলা মনে করলে হবে না, যেমন তেমন কিছু মনে করলে হবে না, যে না আমাকে মানুষ হতেই হবে, মানুষ আমি হবই, এই পণ মানুষের মধ্যে থাকতে হবে, তাহলেই সে এই মনুষ্যত্বের স্বাদ পাবে, নতুবা নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে। বলছে শিক্ষা দীক্ষার ফলে সত্যিকারের মনুষ্যত্বের স্বাদ যদি পায়, অন্ন বস্ত্রের সমাধান সহজেই তার হয়ে যায়। সে তার জন্য অন্ন বস্ত্রের জন্য তার চেষ্টা করা লাগে না, বাড়তি চেষ্টা। কেননা অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বুলি মাত্র নয়। বলছে অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে রয়েছে লোভ। লোভ মানুষকে কি করে, এই যে মৃত্যুর পথে, পাপের পথে ঠেলে দেয়, শেষে পাপ তাকে মৃত্যুর পথে ঠেলে দেয়, এখানে সেটা বলছে। কিন্তু এই যে এই বোধটা মানুষের মধ্যে জাগ্রত করে কে, শিক্ষা। সবাই কি এটা বোঝে যে আমি এখন খারাপ কাজ করছি, পরে যদি আমি ধরা খাই তাহলে আমার কি পরিণাম হবে? ওই যে এই বোধটা মানুষকে কে দেয়, শিক্ষা দেয়। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। বলছে শিক্ষাই মানুষের ভিতরে এই অনুভূতির যোগান দেয়, সঞ্চার করে, অনুভূতি জাগিয়ে তোলে। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে সে দুঃখ বোধ করে না। বলছে ছোট জিনিসের মোহে সে বড় জিনিস হারাতে দুঃখ বোধ করে না, আর সে আর যাই হোক শিক্ষিত নয়। বলছে ছোট জিনিসের মোহে বড় জিনিস যে হারাতে দুঃখ বোধ না করে, সে আর যাই হোক না কেন সে শিক্ষিত লোক না। যে আমার যায় যাক, কিন্তু আমার সম্মান টিকে থাক, আমার সম্মান বেঁচে থাক, এই বোধ যদি মানুষের ভিতরে কাজ না করে, তাহলে সে কি প্রকৃত শিক্ষিত কখনোই হতে পারে না।
শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। বলছে শিক্ষা শুধু তার লেবাসই, যে অমুকে অমুক ক্লাসে পড়ে, অমুকে অমুক ভালো পড়াশোনা করে, এটা শুধু তার বাইরের লেবাস। লেখক বলেছেন অন্তরের ব্যাপার সে করতে পারে নাই, তার শিক্ষাটাকে সে ভিতরে নিতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। দেখো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাইন। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরস্তি মানে কি? পরিপাটি, পরিপাটি সুন্দর একেবারে গোছগাছ করা একটা মানুষ, আর শিক্ষা তার ভিতরে যে শিক্ষা সেটা এক কথা নয়। পোশাক আশাক মানুষকে কি করতে পারে না? শিক্ষার মূল্য দিতে পারে না। সে যখন সে লেখাপড়া জানে না কিন্তু তার পরিপাটিতে 100, সে যখন সে কথা বলবে, যখন সে কোথাও সমাজে যাবে, তখনই তো তার লেফাফা দুরস্ত সব ফাঁস হয়ে যাবে, তাই না? এজন্য বলছে যে পরিপাটি অবস্থা ব্যবস্থা আর শিক্ষা এক না। যে শিক্ষিত ব্যক্তি তার লেবাস যতটাই নিচু মানের হোক, কিন্তু সে যখন কথা বলে উঠবে, কথা কয়ে উঠবে, সমাজের 10 জন, সবার 100 জন, 1000 জন সবাই চুপ হয়ে তার কথা শুনবে। আচ্ছা দেখো কোথায় ছিলাম আমরা। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে। বলছে শিক্ষার আসল কাজ কিন্তু জ্ঞান পরিবেশন নয়, তুমি যেখানে সেখানে জ্ঞান বিলিয়ে বেড়াচ্ছ সেটা না, এটা হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই শুধু আসে। মানুষ যে কি, কার ভিতরে মূল্যবোধ কতটুকু, কে কতটা মনুষ্যত্ব বোধের অধিকারী, সেটা কিন্তু তার ওই অল্প শিক্ষার মধ্য দিয়ে প্রকাশ পায়। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নাই। বলছে যেখানে মূল্যবোধের কোনো মূল্য নাই, তুমি একটা ভালো কাজ করেছো, ভালো কথা বলছো, কিন্তু তোমার সেটা সামাজিক বাজার নাই, মানে কেন তুমি ভালো কাজ করবা? আশেপাশে কেউ তো এই ভালো কাজ করে না, সবাই যে কাজ করে তুমিও সেই কাজ করবা। তোমাকে কিন্তু তোমার আশেপাশে যারা আছে তারা তোমাকে এরকমই বলবে যে সবাই যখন ভালো কাজ করে না, তোমার ভালো কাজের দরকার কি? তুমিও তাদের মতনই করো, তোমার ভালো কাজের দরকার নাই। এই যে এটা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ সবাই সেই মূল্যবোধের মূল্য বোঝে না, কারণ তাদের মধ্যে প্রকৃত শিক্ষা নাই। হয়তো সে শিক্ষিত হয়েছে, হয়তো সে কি করেছে, অনেক অনেক সার্টিফিকেট অর্জন করেছে বড় বড়, কিন্তু তার ভিতরে প্রকৃত মূল্যবোধ জাগ্রত করা যে শিক্ষা, সে শিক্ষা নাই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। বলছে শিক্ষার মারফতে মূল্যবোধ, এই যে বারবার লেখক মূল্যবোধের কথা বলছে। মূল্যবোধটা কি? ভালো কাজ, ভালো কথা, ভালো আচরণ, এই সব কিছুর সমন্বয়ই হচ্ছে মূল্যবোধ। এখন এই মূল্যবোধ তথা মনুষ্যত্ব, মূল্যবোধ এবং মনুষ্যত্ব এটা কিন্তু অর্জন করা খুবই সহজ, যদি তুমি একাগ্রতার সাথে সত্যের পথে থাকো, আর অন্যথায় না, সম্ভবই না। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। বলছে শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। অন্ন বস্ত্রেরও ভালো ব্যবস্থা করা যায় যদি সে প্রকৃত শিক্ষিত হয়, প্রকৃত মূল্যবোধের অধিকারী হয়, তখন তাহার অন্নবস্ত্র কি হয়, প্রয়োজনীয় জিনিসপত্র সে এমনিই অর্জন করতে পারে। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। বলছে তা যদি না হয়, এই মূল্যবোধ মনুষ্যত্ব বোধ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে তো জীবনের উন্নয়ন কিছুতেই সম্ভব না। অনেকের মনে করো অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি ঘর, অনেক কিছু আছে, কিন্তু তার ভিতরে মূল্যবোধের অবক্ষয়। সে রাস্তায় নামলে কি করে? মানুষের সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় রাস্তায় নামলে কি কেউ কারো গায়ের একটা ধাক্কা লাগতে পারে, কারো গাড়ি ঘোড়ার একটা ময়লা ছিটে আসতে পারে, কিন্তু তখনই সে যদি তেড়ে যায়, তার সাথে খারাপ ব্যবহার করে, তখন কি হয়? তার মূল্যবোধ কি তার প্রকাশ পায়?
কখনোই না। ওই কাজে কর্মে চলাফেরায় তার মূল্যবোধ কি অবক্ষয় যে হয়েছে সেটা বোঝা যায়, মানে মূল্যবোধের ধারে কাছে সে কখনো জীবনে ঘেঁষেনি, সেটা বোঝা যায়। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, বলছে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের কর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। দেখো কত কঠিন কথা বলছেন, তোমরা অতি সহজ করে বুঝো। প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে, এখানে বলছে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো। মনুষ্যত্বের তাগিদে মানুষকে মনুষ্যত্ববোধ অর্জন করতে হবে, ভালো হতে হবে, সেটার জন্য তাকে উন্নত করতে হবে, চেষ্টা তো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয়। প্রাণিত্বের বাঁধন কি? ওই যে আমি বেশি খাবো, আমি বেশি পড়বো, আমি রাজপ্রাসাদে ঘুমাবো, এই সকল চিন্তা ভাবনা, হোক রাজপ্রাসাদ আমার বন্দিশালা, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভালো খাবো, ভালো জামা কাপড় পরবো এবং রাজপ্রাসাদে আরামের সাথে ঘুমাবো। এর থেকে যদি মুক্তি না পায়, যে না আমি ভালো মানুষ হই, অল্প খাই, অল্প পড়ি, ভালো মানুষ হই, সমাজের কি মান্যগণ্য ব্যক্তি হই, সেটা যদি না বুঝতে পারে, তাহলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে মানে অন্তরে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। তাদের কাছে অন্ন বস্ত্রের সমস্যার সমাধানটাই বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। দেখো কি বলছে, তোমার পায়ে একটা কাঁটা ফুটেছে, এখন তুমি কোথাও যাচ্ছ খুব আনন্দ সহকারে, কোনো পিকনিকে যাচ্ছ, বনভোজনে যাচ্ছ, ভ্রমণে যাচ্ছ, খুব সবাই তোমার সমবয়সী ভাই বোনেরা, ফুফাতো চাচাতো মামাতো ভাই বোনেরা, বান্ধবীরা, বন্ধুরা আছে, এখন তুমি সেখানে কোথাও যাচ্ছ, তোমার পায়ের কাঁটা না ফুটুক, মনে করো এখানে কাঁটা ফোটার কথা লেখক বলছেন, পায়ের আঙ্গুলে একটু ব্যথা পেলে, হোঁচট খেলে, এখন তুমি বারবার যদি সেই পায়ের ব্যথার দিকে মনোযোগী হয়ে পড়ো, বারবার বসে পড়ো, বারবার দাঁড়িয়ে পড়ো, তাহলে তোমার যে কারো আনন্দ কিন্তু কমবে না, কিন্তু তোমার যে হাঁটার আনন্দ উপভোগ করার কথা ছিল, হেঁটে হেঁটে কোথাও যাওয়ার, সেটা কিন্তু কমে যাবে। তেমনি অন্ন বস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। বলছে তেমনি সারাক্ষণ যদি তুমি অন্ন বস্ত্রের চিন্তায় থাকো, তোমার ভিতরে তো অন্য কিছুই কাজ করবে না, ভালো কোনো চিন্তা কখনোই আসবে না। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। বলছে তাই তোমার অন্ন বস্ত্রেরও যেমন দরকার, শিক্ষার দরকার, মনুষ্যত্ববোধের কাছে পৌঁছানো দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। খুবই গুরুত্বপূর্ণ লাইন। বলছে একদিকে অন্ন বস্ত্র ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, পারে কি? পারে না। তাই তোমাকে তোমার সীমিত আয়ের মধ্যে, তোমার সীমিত ব্যয়ের মধ্যেই থাকতে হবে। তুমি যা ইনকাম করছো, তোমার কাছে দিন শেষে 10 টাকা আছে, তুমি যদি 8 টাকাই খেয়ে ফেলো, তাহলে কি তোমার হবে? না, তোমার বিচার বিবেচনা করে ওই টাকাটা ভাগ করে খরচ করতে হবে, যেন আমি এই টাকা খাবো, এই টাকা আমার শিক্ষার কাজে আমি ব্যবহার করব। নইলে বেরি মুক্ত হয়েও মানুষ ওপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। বলছে তা যদি না পারে, মনুষ্যত্বের আহ্বান যদি সে কি প্রয়োজন মনে না করে, তাহলে ওই যে বেরি মুক্ত হয়ে, বন্ধন মুক্ত হয়েও সে তার তাগিদ অনুভব করতে পারবে না, শিক্ষার তাগিদ অনুভব করতে পারবে না, মনুষ্যত্ব বোধ অর্জনের তাগিদ সে অনুভব করতে পারবে না। বরঞ্চ সে কী করবে? ভালো মানুষকে গালিগালাজ করবে, যে ওই কাজ কি ভালো, বরঞ্চ আমি যেটা করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বেশ আছি, সেটাই আমার ভালো। অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও ওপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। বলছে অথবা মনুষ্যত্বের আহ্বান মানে মনুষ্যত্বের ডাক তার কাছে থাকা সত্ত্বেও, সে প্রয়োজন বোধ করা সত্ত্বেও কি উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে, মানে উপরে যাওয়া তার আর হচ্ছে না, সেটা সে মনে মনে ভাববে।
পিঞ্জিরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। ওই যে তার যদি সঠিক পরিকল্পনা না থাকে, তার যে ইনকাম সোর্স, তার যদি আয় যা আছে, সে আয়ের উপরে যদি তার কি না থাকে, পরিকল্পনা না থাকে, সুস্থ পরিকল্পনা না থাকে যে আমি এই পরিমাণ আয় করব, এই পরিমাণ এই খাতে আমি ব্যয় করব, তা না হলে কি এই যে পিঞ্জিরাবদ্ধ পাখির মতো, যে খাঁচায় বন্দি পাখি যেমন বারবার উড়ে যাবার আশায় কি করে পাখা ঝাপটায়, তেমনি কি মানুষকেও সেরকম পাখা ঝাপটেই খাঁচায় বন্দি হয়ে থাকতে হবে। সে স্বাধীনতার সুখ, মূল্যবোধের সুখ, মনুষ্যত্বের সুখ, সেটা সে কখনোই লাভ করতে পারবে না। আমরা আজকে অনেক কঠিন এবং জটিল একটি প্রবন্ধ মোতাহার হোসেন চৌধুরী রচিত শিক্ষা ও মনুষ্যত্ব বুঝে বুঝে পড়লাম। তোমরা সবাই এটা বারবার ভালো করে পড়বে। তোমরা এভাবে বুঝে বুঝে যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খাতায় উত্তর করা মোটেই কঠিন হবে না। আরেকটা কথা আমি বলি, তোমরা একটা প্যারা পড়বে, মনে করো এই প্যারাটা পড়লে, এই প্যারাটা পড়ার পর নিজেরা পড়লে, বুঝে বুঝে পড়লে, তারপর একটু চোখটা বন্ধ করে বইটা পাতাটা উল্টিয়ে কি করবে, দেখবে যে এই প্যারাটার মধ্যে কি বলা হয়েছে, মূল কথাগুলো কি, সেগুলো আমি পারছি কি না। এই প্যারাটা হয়ে গেল, তারপর এই প্যারাটা ধরবে, এই প্যারাটা কয়েকবার পড়ার পরে, বুঝে বুঝে পড়ার পরে এই প্যারাটা ধরে বইটা একটু পাতাটা উল্টিয়ে দিয়ে নিজেকে নিজে বোঝার চেষ্টা করো যে এই পাতায় কি কি গুরুত্বপূর্ণ কথা আছে আমি বুঝতে পারছি কিনা। এরকম করে যদি পড়ো তোমরা, তোমাদের যেখান থেকে প্রশ্ন আসুক কেউ আটকাতে পারবে না। ইনশাল্লাহ সবাই অনেক সুন্দর পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং ভালো নম্বর কি তুলতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সহজে পড়া শিখির পাশে থেকো। এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।